হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আজকে আমরা দেখছি জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, ইউনিট 5। তো জীববৈচিত্র্য ধ্বংস বা অবলুপ্তির কারণগুলো কি কি? প্রথমে আসি বাসস্থান বিলুপ্তি। বাসস্থান বিলুপ্তি কিভাবে হচ্ছে? বাসস্থান বিলুপ্তি হচ্ছে গাছ কাটার ফলে। আমরা যে মানুষের নগরায়নের জন্য যে গাছ কাটা হচ্ছে, অর্থাৎ বনভূমি ধ্বংস করা হচ্ছে, মানুষ কৃষিক্ষেত্র সম্প্রসারণ করছে, তারপরে বা ঘর বাড়ি তৈরি, আসবাবপত্র তৈরির জন্য বনভূমি ধ্বংস করছে। তো সেই বাসস্থান, বনভূমি ধ্বংসের কারণে বিভিন্ন প্রাণী প্রজাতির বাসস্থান ধ্বংস হচ্ছে। অর্থাৎ প্রাণীরা কি করে? প্রাণীরা তো বন্য পরিবেশে থাকে, তাদের গাছই তাদের বাসস্থান। তো সেই গাছ বিলুপ্তির কারণে তাদের বাসস্থান অবলুপ্তি হচ্ছে এবং তাদের সংখ্যা কমছে, অর্থাৎ প্রাণী বৈচিত্র্য অবলুপ্তি ঘটছে। এছাড়াও গাছ ধ্বংসের ফলে বিভিন্ন উদ্ভিদ প্রজাতিরও ধ্বংস হচ্ছে। এর ফলে বাস্তুতন্ত্রের অবলুপ্তি হচ্ছে এবং বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে এবং জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে উদাহরণ দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বাসস্থান বিলুপ্তির কারণে কি কি হতে পারে? সাইবেরিয়ার বাঘ, অর্থাৎ সাইবেরিয়ার বিস্তীর্ণ অরণ্য ধ্বংস করার ফলে সাইবেরিয়ার বাঘ আর বিপন্নের মুখে। আর কি আছে? লজ্জাবতী বানর। কোথায় পাওয়া যায়? এটা ত্রিপুরা। ত্রিপুরাতে অরণ্য ধ্বংসের কারণে, অরণ্য ধ্বংসের লজ্জাবতী বানরের অবলুপ্তি ঘটেছে। শিকার, শিকার তো তোমরা সকলেই জানো যে চোরা শিকারীরা প্রাণীদের শিকার করে কিসের জন্য? অর্থ উপার্জনের জন্য। তাদের শিং, তাদের নখ, তাদের দাঁত, তাদের চামড়া ইত্যাদি চোরা বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জনের জন্য তারা শিকার করে। এর জন্য বাঘ, তারপরে এক শৃঙ্গ গন্ডার প্রভৃতি অবলুপ্ত হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে? পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এর ফলে মেরু এবং মেরু অঞ্চলে বরফ গলছে, অর্থাৎ সুমেরুর বরফ, এবং দক্ষিণে মেরু হচ্ছে আন্টার্কটিকা, আন্টার্কটিকারও বরফ গলছে। এর ফলে বিপন্ন হচ্ছে কি? মেরু ভাল্লুক, পেঙ্গুইন প্রমুখরা। তো এগুলো তোমরা ডেসক্রাইব করবে, মানে লিখবে এবং সাথে উদাহরণ দেবে। উদাহরণ দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বিশ্ব উষ্ণায়নের জন্য মেরু ভাল্লুক এবং পেঙ্গুইন। দূষণ, দূষণের কারণে কি হচ্ছে? দূষণের কারণে যেমন আমাদের ধরো গঙ্গাতে প্রচুর পরিমাণে দূষণ হয়, বিভিন্ন শিল্প কলকারখানার বিভিন্ন বিষাক্ত জল, গরম জল, সেগুলো গঙ্গা নদীতে পড়ছে। এর ফলে কি হচ্ছে? গঙ্গার শুশুক, এরা আজ বিপন্নের মুখে। এছাড়াও প্রকৃতিতে আহ, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, আমরা যেহেতু তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রচুর পরিমাণে কয়লা দহনের ফলে যে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, এছাড়া বিভিন্ন ক্রিয়াকর্মের ফলে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে। তো এই CO2 ফলে কি হচ্ছে? কোয়ালা ভাল্লুকের সংখ্যা কমছে। কেন কোয়ালা ভাল্লুকের সংখ্যা কমছে? কেন কমছে? কারণ হচ্ছে কোয়ালা ভাল্লুকরা কি কোন গাছে বসবাস করে? ইউক্যালিপটাস গাছে কোয়ালা ভাল্লুকরা বসবাস করে, এবং সেই ইউক্যালিপটাস গাছের পাতা তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। এবং এই CO2 বৃদ্ধির ফলে ইউক্যালিপটাস গাছ এবং গাছের পাতার গুণমান কমে যাচ্ছে এবং গাছগুলো মরে যাচ্ছে, ইউক্যালিপটাস গাছগুলো। ফলে তাদের বাসস্থান ধ্বংস হচ্ছে এবং প্লাস খাদ্যের অভাব দেখা দিচ্ছে, তাই কোয়ালা ভাল্লুকরা আজ ধ্বংসের মুখে। এছাড়া আর কি আছে? আর আছে হচ্ছে যে লাইকেন। প্রচুর পরিমাণে গাড়ির ধোঁয়া বাতাসে মেশার ফলে গাড়ির ধোঁয়াতে কি থাকে? গাড়ির ধোঁয়াতে থাকে হচ্ছে SO2। এই SO2 গাড়ির ধোঁয়াতে বাতাসে মেশার ফলে SO2 লাইকেনের পক্ষে SO2 প্রচন্ড পরিমাণে ক্ষতিকারক, অর্থাৎ লাইকেনরা মারা যায় SO2 এর ফলে। তো এর ফলে লাইকেনের দূষণ হচ্ছে। এবং আর কি আছে? অত্যধিক ব্যবহার। অত্যধিক ব্যবহারটা কি? অত্যধিক ব্যবহার হচ্ছে যেমন ধরো আমরা কস্তুরী মৃগ থেকে কি পাই? কস্তুরী মৃগর নাভি থেকে যে নির্যাসটা পাই, সেটা সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তাই কস্তুরী মৃগ,
কস্তুরী মৃগ, সেই নির্যাসটা পাওয়ার জন্য কস্তুরী মৃগকে প্রচুর পরিমাণে হত্যা করা হচ্ছে, এর ফলে কি হচ্ছে, কস্তুরী মৃগ আর ধ্বংসের মুখে এবং বিপন্নপ্রায় প্রাণীতে পরিণত হয়েছে। এবার আর কি আছে, আর আছে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে লাল চন্দন। তোমরা সকলেই জানো লাল চন্দন খুবই মূল্যবান এবং এর বাজার দর অনেক উঁচু। তো এই লাল চন্দনের গাছ কাটার ফলে, লাল চন্দন গাছ কাটার ফলে এই লাল চন্দন গাছ আজ প্রায় বিলুপ্তির মুখে। আর বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কি কি আছে এর মধ্যে। এক, আমাদের দেশে কচুরিপানা আনা হয়েছিল, কচুরিপানা কিসের জন্য, কোথা থেকে আনা হয়েছিল, কচুরিপানা আনা হয়েছিল ব্রাজিল থেকে। কচুরিপানা আনা হয়েছিল ব্রাজিল থেকে। তো এর ফলে কিসের জন্য, তার সুন্দর ফুলের জন্য। এখন এই কচুরিপানা আমাদের যে ভারতের জলাশয়গুলো আছে, যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ব্যাপক ভরে গেছে কচুরিপানা, কারণ কচুরিপানা বংশ বিস্তার করার হার অনেক বেশি। তাই কচুরিপানা ভরে যাওয়ার ফলে, এর ফলে কি হচ্ছে, আমাদের দেশের যেগুলো খুদে পানা, টোপা পানা, বড় পানা, এগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে কচুরিপানার জন্য। এই খুদে পানা, বড় পানা, টোপা পানা প্রভৃতি আজ ধ্বংসের মুখে। এছাড়াও কি আছে, তেলাপিয়া, তেলাপিয়া এবং বড় মাগুর কোথা থেকে আনা হচ্ছে, আফ্রিকা থেকে আনা হয়েছে। এই তেলাপিয়া, বড় জাতের মাগুর, এগুলো আনার ফলে কি হচ্ছে, আমাদের দেশের মিষ্টি জলের যে সকল ছোট মাছগুলো, মৌরালা, পুঁটি, এগুলো আজ ধ্বংসের মুখে। মৌরালা, পুঁটি এগুলো আজ বিলুপ্তির মুখে, কারণ তেলাপিয়া, বড় মাগুর, এদের বংশবিস্তার করার হার অনেক বেশি এবং এরা সেই ছোট মাছগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তার জন্য মৌরালা, পুঁটি এদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বিলুপ্তির মুখে। তো এই সকল কারণের জন্য জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তো কারণগুলো তো তোমরা লিখবেই, প্লাস সাথে উদাহরণগুলো দেবে, উদাহরণ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার উদাহরণের ওপরও নাম্বার থাকে। চলো এরপরে আমরা আসি জীববৈচিত্র্য সংরক্ষণ। আশা করি জীববৈচিত্র্যের কারণ, জীববৈচিত্র্যের ধ্বংস কারণগুলো আমরা বুঝতে পেরেছি এবং উদাহরণ সহযোগে তোমাদের বোঝালাম, যাতে তোমরা পরীক্ষার খাতায় ঠিকমতো ভাবে লিখতে পারো। এবার আছে জীববৈচিত্র্য সংরক্ষণ। কি কি, এক হচ্ছে ইনসিটু। জীববৈচিত্র্য সংরক্ষণে আমরা কি কি পদ্ধতি ইউজ করতে পারি, এক হচ্ছে ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু দুই ও এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণে কি বলছে, ইনসিটু সংরক্ষণে বলছে আমরা জীবটাকে তার নিজস্ব পরিবেশে সংরক্ষণ করতে পারি, অর্থাৎ যে পরিবেশে জীবটা বেড়ে উঠেছে, বংশবিস্তার করেছে এবং বসবাস করছে, সেই পরিবেশে আমরা জীবটাকে সংরক্ষণ করতে পারি, সেটাই হচ্ছে ইনসিটু। তার মধ্যে এক জাতীয় উদ্যান, এর বিভিন্ন পদ্ধতি আছে। তো আহ, একটা পদ্ধতি হচ্ছে জাতীয় উদ্যান। এটা আকারে বেশ বড় হয় জাতীয় উদ্যান, এবং এটা কি পরিচালিত, কেন্দ্রীয় সরকার পরিচালিত। এই জাতীয় উদ্যান কিন্তু কেন্দ্র সরকার পরিচালিত একটা অঞ্চল, যেখানে উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই সংরক্ষণ করা হয়। জাতীয় উদ্যানে উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই সংরক্ষণ করা হয়। আর কি করা হয়, এটা কেন্দ্র সরকার আইন দ্বারা পরিচালিত এবং এখানে শিকার করা বা আগ্নেয়াস্ত্র হাতে শিকারীদের প্রবেশ, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। এবং কিন্তু এখানে পর্যটকদের ভ্রমণের ব্যবস্থা করা থাকে জাতীয় উদ্যানে। যেমন উদাহরণ হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের কি আছে, পশ্চিমবঙ্গের গরুমারা, জলদাপাড়া, এগুলো জাতীয় উদ্যানের উদাহরণ। দুই আসি অভয়ারণ্য। অভয়ারণ্য কি, এটা অভয়ারণ্য হচ্ছে রাজ্য সরকার, এটা কেন্দ্রীয় সরকার।
আর এটা রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে, কিন্তু অভয়ারণ্য পরিচালনা করছে রাজ্য সরকার। অভয়ারণ্য বলতে আমরা কি বুঝি, যে নির্দিষ্ট অরণ্য বা নির্দিষ্ট এলাকাভুক্ত অঞ্চলে প্রাণীরা নির্ভয়ে চলাফেরা করতে পারে, বসবাস করতে পারে এবং প্রজননে অংশগ্রহণ করতে পারে নির্ভয়ে, তো সেটাই হচ্ছে অভয়ারণ্য। এটা রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন এবং এখানে চোরা শিকারীদের প্রবেশ এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। আর তবে বনজ সম্পদ এখান থেকে সংগ্রহ করা যেতে পারে। আর এখানে শুধুমাত্র প্রাণীদেরই সংরক্ষণের ব্যবস্থা থাকে, কিন্তু জাতীয় উদ্যানে উদ্ভিদ এবং প্রাণী উভয় সংরক্ষণের ব্যবস্থা থাকে। তো উদাহরণ কি, অভয়ারণ্য যেমন বেথুয়া ডহরি পশ্চিমবঙ্গের, আহ তারপরে আর কি আছে, বেথুয়া ডহরি অভয়ারণ্য, কর্ণাটকের আছে হচ্ছে বন্দিপুর, ইত্যাদি ইত্যাদি। সব অভয়ারণ্য তোমরা এক্সাম্পল গুলো ভালো করে পড়বে এবং কোথায় কোন প্রাণী সংরক্ষণ করা হয় সেগুলো খুব ভালো করে পড়বে। যেমন জলদাপাড়া গরুমারা একশৃঙ্গ গন্ডার আছে, বেতুয়া ডবরিতে হরিণ আছে, জিম করবেট জাতীয় উদ্যান, আহ উম, এগুলোতে কোন কোন প্রাণী সংরক্ষণ করা হয় সেগুলো তোমরা খুব ভালো করে পড়বে, কারণ এক্সাম্পল লিখতে গেলে সেগুলো কাজে লাগবে। আর তিনে আছে সংরক্ষিত বনাঞ্চল। সংরক্ষিত বনাঞ্চল, সংরক্ষিত বনাঞ্চল হচ্ছে কি, সংরক্ষিত বনাঞ্চল এটাও রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চল এবং এখানে শুধুমাত্র প্রাণীদেরই সংরক্ষণের ব্যবস্থা থাকে, তবে এখানে অনুমতি সাপেক্ষে প্রবেশের মানে গবেষণার জন্য অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায় এই সংরক্ষিত বনাঞ্চল প্রভৃতি। ইনসিটু সংরক্ষণ, আর ইনসিটু সংরক্ষণে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে কি, ব্যবস্থা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভটা কি, একটা এই বড় অঞ্চল, তাহলে তিনটে, এটা হচ্ছে কোর অঞ্চল, এটা ট্রানজিশন অঞ্চল, আর এটা হচ্ছে বাফার অঞ্চল। এটা হচ্ছে ইউনেস্কো, ইউনেস্কো এবং ম্যাপ, ইউনেস্কো এবং ম্যাপ, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, এই দুটোর উদ্যোগে কোনো একটা অঞ্চলকে বায়োস্ফিয়ার রিজার্ভে পরিণত করা হয়। তো তিনটে অঞ্চল, এবং বায়োস্ফিয়ার রিজার্ভটা কি হয়, বায়োস্ফিয়ার রিজার্ভ যেমন উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ জীব বৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা করছে এবং মানুষদের হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ারও ব্যবস্থা করে বায়োস্ফিয়ার রিজার্ভ। এই তিনটে অঞ্চল থাকে কোর অঞ্চল। এখানে এটা সব থেকে মাঝের অঞ্চল এবং এখানে সাধারণ মানুষের প্রবেশ করা একেবারে কঠোরভাবে নিষিদ্ধ থাকে। এখানে যে প্রাণী এবং উদ্ভিদ যে জীবের সংরক্ষণের ব্যবস্থা করা থাকে সেটাই কোর অঞ্চলে। ট্রানজিশন অঞ্চল, এখানে অনুমতি সাপেক্ষে প্রবেশের সুযোগ করে দেওয়া হয় অর্থাৎ বনজ সম্পদ সংগ্রহণের জন্য। আর বাফার অঞ্চল, এখানে মানুষের অর্থাৎ মানুষের জনবসতি দেখা যায় বাফার অঞ্চলে, এই বাফার অঞ্চলে মানুষরা বসবাস করতে পারে। এই গেল বায়োস্ফিয়ার রিজার্ভ, যেমন তামিলনাড়ুর নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, পশ্চিমবঙ্গের সুন্দরবন। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, পশ্চিমবঙ্গের সুন্দরবন ইত্যাদি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো বায়োস্ফিয়ার রিজার্ভে নীলগিরিতে প্রধানত নীলগাই এবং সুন্দরবনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ করা হয়। এই গেল বায়োস্ফিয়ার রিজার্ভ অর্থাৎ ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণে কি কি হলো, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ আর হচ্ছে জাতীয় উদ্যান। এবারে আছে এক্স সিটু সংরক্ষণ। এক্স সিটু সংরক্ষণ কি, এক্স সিটু সংরক্ষণ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীকে তার নিজস্ব পরিবেশের বাইরে গিয়ে একটা কৃত্রিম পরিবেশে তাদেরকে সংরক্ষণ করা, সেটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। যেমন হচ্ছে চিড়িয়াখানা বা zoo। এখানে কি হয়, এখানে হচ্ছে বিভিন্ন প্রাণীকে তার নিজস্ব পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে সেখান থেকে তুলে এনে সে চিড়িয়াখানা একটা খাঁচার মধ্যে কৃত্রিম পরিবেশে রাখা হয় তাদেরকে। যেমন আলিপুর চিড়িয়াখানা, আমাদের কলকাতায় আছে আলিপুর চিড়িয়াখানা,
এছাড়াও দার্জিলিং এ আছে কি আছে পদ্মজা নাইডু চিড়িয়াখানা, জুলজিক্যাল পার্ক, এই গেল চিড়িয়াখানা। আর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন কি? বোটানিক্যাল গার্ডেন যেখানে উদ্ভিদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়, অর্থাৎ বিভিন্ন প্রজাতির উদ্ভিদকে সেই এই চিড়িয়াখানায় যেমন প্রাণীদের ব্যবস্থা থাকে, তেমন বোটানিক্যাল গার্ডেনে থাকে উদ্ভিদদের জন্য, পুরোটাই সম্পূর্ণ উদ্ভিদ। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়, সেটা কিন্তু কৃত্রিম পরিবেশে থাকে, অর্থাৎ যে উদ্ভিদটা তাদের নিজস্ব পরিবেশে পাওয়া যায় কোনো একটা বাস্তুতন্ত্রে, সেটাকে তুলে এনে বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত করা হয়। যেমন আমাদের কলকাতায় হাওড়ায় আছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। এটা ভারতের সব থেকে বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন শিবপুর। আর নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। এটা শিবপুর, হাওড়া। শিবপুর। আর আছে তিন হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো সংরক্ষণ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্রায়ো প্রিজার্ভেশনটা কি? ক্রায়ো প্রিজার্ভেশন হচ্ছে যেখানে ইন ভিট্রো পদ্ধতিতে কোনো প্রাণী দেহের কলা কোষকে বা কোনো উদ্ভিদ দেহের কলা কোষকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংগ্রহ করা হয়। তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয় -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তরল নাইট্রেট, এটা খুবই ইম্পর্টেন্ট। এই দুটো ওয়ার্ড তোমাদের লিখতেই হবে ক্রায়ো প্রিজার্ভেশনের ক্ষেত্রে। -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেন কে সংরক্ষিত করা হয়। তো কি কি সংরক্ষণ করা যেতে পারে? যেমন প্রাণীদের কোষ, কলা, তারপর সিমেন্ট, উসাইড, উদ্ভিদের ক্ষেত্রে বাহ্যক কলা, ক্যাম্বিয়াম প্রভৃতি সংরক্ষণ করা যেতে পারে ক্রায়ো প্রিজার্ভেশনে। ভ্রূণ, ভ্রূণমুকুল প্রভৃতি উদ্ভিদের ভ্রূণমুকুল প্রভৃতি সংরক্ষণ করা যেতে পারে ক্রায়ো প্রিজার্ভেশন। তো এই গেল এক্সিটু সংরক্ষণের বিভিন্ন প্রকারভেদ কি কি, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এবং ক্রায়ো সংরক্ষণ। আর ইনস্টিটিউটে আমরা কি কি বললাম? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল আর বাজপিয় অঞ্চল। এই উদাহরণগুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং কোথায় কোন প্রাণী সংরক্ষণ করা হয় সেগুলো খুব ভালো করে জেনে নেবে। যেটা হচ্ছে এক্সাম্পল উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, মানে সুবিধা হবে, এবং তোমরা মার্কসটাও ভালো ক্যারি করতে পারবে। তো এই যে আমরা আজকে বললাম জীববৈচিত্র্য ধ্বংসের কারণ এবং তাদের সংরক্ষণের ব্যবস্থা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো করে পড়ো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখো, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। তো আজকে এই অবধি, টাটা।